ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস প্রোটিন না খেলে জীবন শেষ, আর প্রোটিন যদি না পড়ো হয়ে যাবে কেস। কেন প্রোটিন যদি না পড়ো কেস কেন? থার্ড সেমিস্টারে প্রোটিন না পড়ো যদি, তাহলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না, ওই জন্য কেস খেয়ে যাবে, ঠিক আছে? আর প্রোটিন না খেলে জীবন শেষ, সেটা তো সবাই জানো। যারা জানো না একটু জেনে নাও। তো প্রোটিন আজকের টপিক। কার্বোহাইড্রেট আগের দিন ক্লাসে করিয়েছিলাম, দেখবে চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োমলিকিউলস, জীবযৌন। তার মধ্যে কার্বোহাইড্রেটটা বেশিরভাগটা জুড়ে আছে, আর কম ভাগ জুড়ে আছে প্রোটিন। আর একদম খুব কম যদি বলো নিউক্লিক অ্যাসিড আছে আর উৎসেচক এনজাইম আছে, ঠিক আছে? তো প্রোটিনটা খুব ভাইটাল, সেটা পড়তে হবে। এখন কথা হচ্ছে যে দেখো, আমাদের এই যে বক্তব্য, যে আমরা এই ব্যাপারটা আমাদের একটু জানা দরকার, যে প্রোটিন মানে আমাদের, দেখো প্রোটিন কী কাজে লাগবে। আমি বেশি কিছু বলবো না, তোমরা অনেক কাজ পড়ে প্রোটিনের কাজ কি দেখলে নেটে সার্চ মেরে মেরে ভর্তি লিস্ট বানিয়ে যাবে, তোমরা নিজেরাই তো পেরে যাবে। আমি একটা ছোট্ট কথা বলবো, তোমার শরীরের প্রত্যেকটা কোষ আছে, জানো তো, সেল আছে। প্রত্যেকটা সেলের বাইরের যে ওয়ালটা আছে, সেই ওয়ালটায় প্রোটিন, লিপিড, প্রোটিন আছে, নাহলে সেলের দেয়ালটাই থাকবে না, হ্যাঁ কি না? তাহলে প্রোটিন, লিপিড, প্রোটিন মানে কি? লিপিডের দুধারে প্রোটিনের স্তর আছে। প্রত্যেকটা কোষের মধ্যে দেওয়ালে কিন্তু প্রোটিন লাগে, বুঝতে পারছো? প্রোটিনকে বলা হয়, মানে প্রোটিন হচ্ছে একটা মানুষের একটা অপরিহার্য উপাদান। এটা যদি না থাকে শরীরে, আর মানে শুধু কি বলা হয়, বডি ওয়েট যতটা, তোমার বডি ওয়েট যদি 70 কেজি হয়, তাহলে প্রত্যেকদিন 70 গ্রাম প্রোটিন খাওয়া দরকার। তোমার বডি ওয়েট যদি 50 কেজি হয়, তোমাকে প্রত্যেকদিন 50 গ্রাম প্রোটিন খাওয়া দরকার, প্রত্যেক দিন। এরকম নয় যে তোমার বডি ওয়েট 50 গ্রাম, আজকে 100 গ্রাম খেলে কালকে খাবে, নরম করাটা উচিত না। প্রত্যেক দিন খাওয়া উচিত। কম বেশি একটু আধটু হতে পারে, একটু কম একটু বেশি, কিন্তু অনেক কম কিন্তু ডায়েট চার্টে কিন্তু হয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়, তাতে অনেক রকম প্রবলেম হবে। এবার একটা কথা বলি, আমি দেখো এই ধারণাটা অনেকের মধ্যে থাকে, আমি প্রোটিন খেলাম আর আমার শরীরে প্রোটিনটা ওইখানে লেগে গেল, ওরকম ব্যাপার নয়। প্রোটিন অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? তুমি যদি মুরগির মাংস খাও, মুরগির মাংসের প্রোটিনটা শরীরে যখন যাবে, ওটা যাওয়ার পর আমাদের বিভিন্ন এনজাইম ফেনজাইম কাজ করে, আরও বিশেষ জৈবিক প্রক্রিয়া আছে, ওই প্রোটিনটা প্রথম ভেঙে অ্যামাইনো অ্যাসিড হবে। ওই অ্যামাইনো অ্যাসিডটা আবার তোমার শরীরে যখন লাগবে, জুড়ে 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 প্রোটিন রূপে জুড়বে। মানে তুমি প্রোটিন খেলে আর শরীরে প্রোটিন হয়ে গেল, ওরকম ব্যাপার নয়, কোষে প্রোটিন হয়ে গেল। তুমি প্রোটিন খাবে, শরীরে গিয়ে ওটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড হবে, আবার ওইগুলো জুড়ে আবার প্রোটিন তৈরি হবে। যাতে ধরো শরীর স্ট্রং, যারা সহজে হজম করে নিতে পারছে, তার মানে কি, প্রোটিনটা ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিডও ভালো করে হচ্ছে, আর অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিনও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যাদের শরীর স্ট্রং নয়, তারা প্রোটিন খেলেও, প্রোটিন শরীরে রাখলেও, প্রোটিন তো এনজাইম দিয়ে তোমাকে করতেই পারবে না, মানে ভেঙে অ্যামাইনো অ্যাসিডই করতে পারবে না। আর অ্যামাইনো অ্যাসিড করে আবার অ্যামাইনো অ্যাসিড জুড়ে যে প্রোটিন করবে, সেটাও হবে না। মানে বুঝতে পারছো? ওই জন্য যাদের দুর্বল শরীর, তাদেরকে বলা হয় প্রোটিনের থেকে ফ্রি অ্যামাইনো অ্যাসিড যেটা আছে সেটা খাওয়াতে বলে। এগুলো ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা আবার কোথা থেকে পাবো? অনেক খাবার আছে, মাশরুম বলে না, মাশরুমে দেখবে প্রচুর ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড জুড়েই প্রোটিন। ডিম সিদ্ধর মধ্যে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড নেই, অ্যামাইনো অ্যাসিডটা জুড়ে জুড়ে আছে, ঠিক আছে? কিন্তু মাংসের মধ্যেও প্রোটিনটা জুড়ে জুড়ে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে প্রোটিন হয়ে আছে। কিন্তু মাংসটাকে যদি অনেকক্ষণ ধরে বয়েল করো, কিছুটা ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হয়, ওটা তখন কি হয়, শরীরে ডাইরেক্টলি মিশে যেতে পারে, ঠিক আছে? ডাইরেক্টলি মিশে গেলে কি হবে, তাড়াতাড়ি প্রোটিনটা তৈরি হয়ে যেতে পারবে। কিন্তু সলিড মাংস যদি তুমি খাও, মানে বেশি সিদ্ধ নয়, এমনি নর্মাল, তাহলে কি হবে, সেই প্রোটিনটা ভাঙবে, তারপর আবার তোমার শরীরে গিয়ে লেগে সেটা প্রোটিনে ট্রান্সফার হবে। কথাটা বুঝতে পারলে? ওই জন্য ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা বেশি গুরুত্বপূর্ণ। আবার যাদের শরীর স্ট্রং, তাদের এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ওরকম প্রোটিন খাওয়াটাও দরকার। অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে ফ্রি অ্যামাইনো অ্যাসিড খাওয়া দরকার, আবার একদম প্রোটিন খাওয়াটাও দরকার, ঠিক আছে? একটা কথা বলি, অ্যামাইনো অ্যাসিড অনেক হয়। সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কিছু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে, কিছু অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। অপরিহার্য বা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কি? যে অ্যামাইনো অ্যাসিডগুলো সে প্রোটিন ফর্মে থাকুক আর ফ্রি অ্যামাইনো অ্যাসিড ফর্মেই থাকুক না কেন, সেগুলো খাবারের মাধ্যমেই গ্রহণ করতে হয়, বডি তৈরি করতে পারে না। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো বডি নিজে তৈরি করতে পারে। সেগুলো যদি নাও খাও, অনেক প্রক্রিয়ার মাধ্যমে, তুমি একরকম খাবার খেলে সেখান থেকে বাই ফরমেশন বডির কার্যকলাপের মাধ্যমে সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি করে দিতে পারবে। কিন্তু কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো তুমি যাই করো না কেন, তুমি ওই অ্যামাইনো অ্যাসিড বডি তৈরি করতে পারবে না, তোমাকে খাবারের মাধ্যমেই নিতে হবে। ওগুলোকে বলে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। খাবার যদি ওই না খাও ওই খাবার, তাহলে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো শরীরে ঢুকবে না, মানে স্ট্রাকচার অফ প্রোটিনে প্রবলেম হবে,
ফ্রি অ্যামাইনো অ্যাসিডের অনেক কাজ আছে, সেগুলো প্রবলেম হবে, শরীরের কিন্তু প্রচুর প্রবলেম হবে, ঠিক আছে? তো যাই হোক, একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন। প্রোটিন অনেক অ্যামাইনো অ্যাসিড জুড়ে তৈরি হয়। তো আমরা প্রথম প্রোটিন, দেখো আমরা খুব সহজ করে বিষয়টা বুঝিয়েছি। এই যে গোল 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 করা আছে, এগুলো ভাবো অ্যামাইনো অ্যাসিড, এরকম পুঁতির মালা। প্রোটিনটা পুঁতির মালার মতো, দেখো কত অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে যে এই যে জুড়ে জুড়ে তৈরি হয়েছে, তোমার শরীরে যে প্রোটিনটা তৈরি হবে, দেখো মালা অনেকভাবে গাঁথা যায়। কেউ এখানে হলুদ গাঁদা ফুল দিল আর এখানটা জবা ফুল দিল, আর কেউ এইগুলো জবা দিল আর এখানটা গাঁদা দিল, মানে মালাটা দেখতে সুন্দরতার ব্যাপার আছে, মানে সিকোয়েন্সের একটা ব্যাপার আছে। এলোমেলো হলে প্রবলেম। এই যে সিকোয়েন্স, প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স বা বিন্যাস, এটাকে বলে প্রোটিনের প্রাইমারি গঠন, ঠিক আছে? প্রাইমারি স্ট্রাকচার। প্রোটিনের মোট 4 রকমের স্ট্রাকচার হয়: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড যে সিকোয়েন্স বিন্যাস, সেটাকে বলে প্রোটিনের প্রাইমারি গঠন, প্রাইমারি স্ট্রাকচার। আমি একটা সিকোয়েন্স নিয়ে হেভি কথা বলবো, তুই ভাবতে পারবে না। জাস্ট দেখো, তোমার শরীরে জানো তো হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের কোষের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে নর্মাল হিমোগ্লোবিন হয় এরকম দেখতে হয় হিমোগ্লোবিনের সেলগুলো, ঠিক আছে? সেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো এই সিকোয়েন্সে থাকে, দেখো ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, গ্লুটামিক অ্যাসিড, আবার ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, মানে এইটা সিকোয়েন্সটা বুঝতে পারছো? এরপরে এটা এক পর ভ্যালিনের পরে হিস্টিডিনই থাকবে, লিউসিনই থাকবে, থ্রিওনিন থাকবে, মানে এই সিকোয়েন্স অনুযায়ী পর এরকম ভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিনটা হিমোগ্লোবিনে থাকে, সেটা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা এরকম থাকে। কোনোভাবে এই সিকোয়েন্সের মধ্যে দেখো গ্লুটামিক অ্যাসিডের জায়গায় কোনোভাবে ভ্যালিন ঢুকে গেছে। একটা মালা, সেই মালায় অতগুলো ফুলের মধ্যে একটা ফুল সরিয়ে অন্য ফুল দিয়ে দিয়েছে, ঠিক আছে? সঙ্গে সঙ্গেই ওই হিমোগ্লোবিনের প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, মানে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। এই প্রোটিন আর এই প্রোটিন এক নয়, এই প্রাইমারি স্ট্রাকচার আলাদা। সবই তো ঠিক ছিল, দেখো সিকোয়েন্সের মধ্যে একটা শুধু চেঞ্জ হয়ে গেছে, তার মানে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ যদি হয়, সঙ্গে সঙ্গে দেখো হিমোগ্লোবিনের যে ব্লাড সেলগুলো কীরকম হয়েছে, দেখো এইরকম হওয়ার কথা, এইরকম ব্লাড সেল হয়ে গেছে। এই ব্লাড সেল হলে কী হবে জানো? এই ব্লাড সেল হিমোগ্লোবিনে যদি বেশি অক্সিজেন শরীরে সরবরাহ করা হয় না, বা মানে একটু কম মানে বেশি সরবরাহ করা বলছে, একটু যদি কম অক্সিজেন সরবরাহ হয়, এই হিমোগ্লোবিনগুলো তঞ্চন হয়ে যায়, মানে রক্তের ঘাটতি তৈরি হবে, অ্যানিমিয়া তৈরি হয়ে যাবে। এটা খুব বাজে টাইপ, সিকেল ব্রেড অ্যানিমিয়া বলে, যেটা হতে 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 মানে ব্লাড সেলগুলো তঞ্চন হয়ে গেলে, মানে বুঝতেই পারছো তো, ব্লাড সেল তঞ্চন হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো না, রক্ত কমে যাবে তো, স্পেশাল টাইপ অফ অ্যানিমিয়া, একসময় মারা যাবে। ব্লাড যদি দিতে থাকো ঠিক আছে, তাও আলটিমেট মৃত্যু হবে এইটাতেই। ভাবো তাহলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হলে এরকম হতে পারে। তাহলে প্রাইমারি স্ট্রাকচার মানে বুঝতে পারলে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের সঠিক বিন্যাস বা ক্রম, সেটাকে প্রাইমারি স্ট্রাকচার বলে, ঠিক আছে? এইটা আমি এটা দিয়ে দেখালাম। সেকেন্ডারি স্ট্রাকচার কি? দেখো একটা অ্যামাইনো অ্যাসিড যখন এই সিকোয়েন্স যখন যাচ্ছে, এরকম তো কন্টিনিউ যাবে। তো কন্টিনিউ যাবে মানে কি, কতক্ষণ যাবে? বাঁক নেবে না, ভাঁজ হবে না, ওই ভাঁজটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্রাকচার। দুভাবে ভাঁজ হতে পারে, দেখো এইরকম ভাবে ভাঁজ, এটা ঠিক টিনের চালের মতো ভাঁজ, দেখো, হ্যাঁ? আর এইরকম ভাবে ভাঁজ হয়েছে, ভাঁজটা বুঝতে পারছো তো ব্যাপারটা? কিরকম ভাবে ভাঁজ হয়েছে, দেখো এরকম ভাবে ভাঁজটা হয়েছে, ঠিক আছে? আর এটা টিনের চালের মতো, এরকম ভাবে এই দুভাবে ভাঁজ হতে পারে। এই ভাঁজটা হচ্ছে আলফা হেলিক্স, এই ভাঁজটা হচ্ছে বিটা প্রিটেড। এটা সেকেন্ডারি স্ট্রাকচার, বুঝতে পারছো? এটা সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, এটা সেকেন্ডারি স্ট্রাকচার, এটা প্রাইমারি স্ট্রাকচার, তাই তো? সেকেন্ডারি স্ট্রাকচার দুরকম। তুমি আর বলবে স্যার এই ভাঁজটা হলো কেন? আসবে অ্যামাইনো, আমি যে বলছি প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, আমি অ্যামাইনো অ্যাসিড দেখি এখনো কি পড়াইনি। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখবে সিও গ্রুপ আছে, এনএইচ গ্রুপ আছে। 1 নম্বর, মানে এখানে যে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে তো, 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডের সিও আর একটা 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডের এনএইচ। এই এইচ এর ডেল্টা প্লাস আর এই ও এর ডেল্টা মাইনাস, এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, যার জন্য কি হয় দেখো, একটা অ্যামাইনো অ্যাসিডের সিও আর 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড এনএইচ এর হাইড্রোজেন বন্ড হয় বলে, মানে একজনের সাথে 4 জনের হাইড্রোজেন বন্ড হচ্ছে, মানে কি এর সাথে জুড়ে যাওয়ার চেষ্টা করছে, মানে ভাঁজটা তৈরি হচ্ছে, মানে এর সাথে বন্ড হচ্ছে, মানে বুঝতে পারছেন? এখানে এ আছে আর এখানে এ আছে, এর সাথে এর যদি এরকম বন্ড তৈরি হয়, তাহলে এটা একটু ভাঁজ নেবে না, এই ভাঁজটা হচ্ছে। অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ডের জন্যই ভাঁজটা হয়,
বোঝা গেল ব্যাপারটা? তো সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার। এইবার একটা কথা বলি, এই ভাঁজ হয়ে হয়ে চলতে 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 আবার কতক্ষণ যাবে, আবার ভাঁজ হবে। দেখো আমি একটা কথা বলি শুনে না, এই যে ভাঁজ মানে এই আলফা হেলিক্স, ভাবো এই আলফা হেলিক্স পুরোটাই, দেখো এই আলফা হেলিক্স যে আছে পুরোটাই এরকম ভাবে যাচ্ছে, দেখো যাচ্ছে এর মধ্যে গিয়ে আবার ভাঁজ হয়েছে, মানে এইরকম ভাবে যে যাচ্ছে, এরকম ভাবে যেতে 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 আবার দ্বিতীয়বার যে ভাঁজটা হচ্ছে, ভাবো এটা তো একরকম এই ভাঁজটাকে বলছে আলফা হেলিক্স, আবার দ্বিতীয়বার ভাঁজটা এর মধ্যে হয়েছে, দেখো এরকম ভাবে যেতে যেতে অনেকগুলো এরকম ভাঁজ, ঠিক আছে? এটাকে বলছি 5, মানে তার আগে আমি বলেছি, এটাকে বলে 3D পিকচার, মানে হচ্ছে টারসিয়ারি গঠন। এটা সেকেন্ডারি গঠন হলো, এটা টারসিয়ারি তার মানে কি দ্বিতীয়বার ভাঁজটাকে বলছি, এটাও দ্বিতীয়বার ভাঁজ হয়েছে। এবার দ্বিতীয়বার ভাঁজের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমি একটা কথা বলি ভালো প্রশ্ন, এইটার এইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো এখানে ছবির মধ্যে হয়তো স্পষ্টভাবে বুঝতে পারবে না, এখানে শুধুমাত্র আলফা হেলিক্সটাই আছে, কালার দেখে ধরবে না, এমনি ভাবে দেখো। আর এইখানের মধ্যে দেখো কিছুটা এই আছে, আবার কিছুটা এই আছে, মানে এই যে এরাম 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 এইগুলো এরাম এরাম আছে, মানে এর মধ্যে দেখিয়েছে তো বানানো বুঝতে পারছো না। মানে এক রকমের টারসিয়ারি স্ট্রাকচারে কি হয়, পুরোটাই আলফা হেলিক্স, মানে পুরোটাই এরকম ফরমেশনে থাকবে, এরকম পুরোটাই এরকম ফরমেশনে থাকবে, ঠিক আছে? আর এক ধরনের টারসিয়ারি স্ট্রাকচারে কি হবে, কিছুটা এরকম আলফা হেলিক্স থাকবে, কিছুটা আবার এরকম বিটা প্লিটেড থাকবে, মানে এইগুলোকে আমি এরকম ভাবে দেখিয়েছি। তাহলে যেটা দুরকম সেকেন্ডারি স্ট্রাকচার মিলিয়ে দ্যাট ইজ গ্লোবিউলার প্রোটিন, আর যেটা এক ধরনের টারসিয়ারি স্ট্রাকচার শুধু আলফা হেলিক্স, এটা বলে ফাইব্রাস প্রোটিন। এই দুটোই কিন্তু টারসিয়ারি স্ট্রাকচার। টারসিয়ারি স্ট্রাকচার আবার দুটো ভাগ, একটা ফাইব্রাস একটা গ্লোবিউলার। মেন ডিফারেন্সটা দেখো, গ্লোবিউলার হচ্ছে জলে দ্রাব্য, ওয়াটার সলিউবল, আর ফাইব্রাস হচ্ছে ওয়াটার ইনসলিউবল। এটাই প্রোটিন অ্যাকচুয়ালি, এইটাই অরিজিনাল প্রোটিন, 3D পিকচার। মানুষের শরীরে 3D এই প্রোটিন এরম থাকে, ফাইব্রাস প্রোটিন আর গ্লোবিউলার প্রোটিন এরম থাকে। তো এই ফাইব্রাস প্রোটিন হোক বা গ্লোবিউলার প্রোটিন হোক, এই প্রোটিন, এই ধর এটাই এই প্রোটিন, এরকম প্রোটিন অণু ইউনিট যদি কোনোভাবে এরকম 4টে 3D পিকচার জুড়ে যায়, দেখো এই প্রোটিন অণুটাই একটা এরকম ধরো, এই প্রোটিনটাই ধরো আর একটা এরকম, এই প্রোটিনটাই ধরো এরকম, এই প্রোটিনটাই ধরো এরকম, দেখো 4জন জুড়ে গেছে, মাঝখানে জুড়ে গেছে, তখন তাকে বলে কোয়াটারনারি স্ট্রাকচার। অ্যাকচুয়ালি প্রোটিন মানে 3D টাইপ, অনেকগুলো প্রোটিন, অনেকগুলো মানে 4টে প্রোটিন, 2টো প্রোটিন, 3টে প্রোটিন যা জুড়ে গিয়ে যে স্ট্রাকচার হবে তাকে বলে কোয়াটারনারি স্ট্রাকচার, ঠিক আছে? সিকোয়েন্সকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার, প্রথমবারের ভাঁজটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্রাকচার, দ্বিতীয়বারের ভাঁজটাকে বলে টারসিয়ারি স্ট্রাকচার। প্রথমবারের ভাঁজটা যে সেকেন্ডারি স্ট্রাকচার তার দুটো ভাগ, আলফা হেলিক্স বিটা প্লিটেড। দ্বিতীয়বারের ভাঁজটাকে টারসিয়ারি স্ট্রাকচার বলে, তার দুটো ভাগ, একটা ফাইব্রাস একটা গ্লোবিউলার। গ্লোবিউলার হচ্ছে জলে দাব্য, ফাইব্রাস হচ্ছে জলে অদাব্য। গ্লোবিউলারের মধ্যে দু ধরনের টারসিয়ারি গঠন থাকে, এই সেকেন্ডারি গঠন থাকে। ফাইব্রাসের মধ্যে এক ধরনের সেকেন্ডারি গঠন থাকে, ঠিক আছে? কোয়াটারনারি স্ট্রাকচার তো বলেই দিলাম। এই এতটুকু পড়ালাম, পরীক্ষায় আসবে কিরকম কোশ্চেন এখান থেকে পড়বে। প্রোটিনের যেগুলো পড়েছে বিগত বছরগুলোতে, যে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলির বিন্যাস বা ক্রমকে বলা হয় প্রাইমারি গঠন, সেকেন্ডারি গঠন, টারসিয়ারি গঠন, কোয়াটারনারি গঠন। দাগ মারো, একদম বেসিক কনসেপ্ট থেকেই কোশ্চেনটা আসবে, বোঝা গেল ব্যাপারটা? তো এরকম কোশ্চেন থাকতে পারে। আর কোশ্চেন কি থাকতে পারে? কোশ্চেন থাকতে পারে কি, সেকেন্ডারি গঠন কোনটি নয়, বললো আলফা হেলিক্স বিটা প্লিটেড উভয়ই কোনোটিই নয়। কোনটি নয় তাহলে? আলফা হেলিক্স বিটা প্লিটেড দুটোই তো আছে, মানে উভয়টা হবে না, অ্যান্সার হবে কোনোটিই নয়, তাই না? কোনটি নয় বলে দিত। এরকম ধরনের কোশ্চেন থাকবে, তুমি যেটা পড়ছো সেখান থেকেই প্রশ্নগুলো থাকবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে। এইবার আরেকটা প্রশ্ন আছে, এখানে একটা কথা বলে দিই, প্রোটিনের ডিনেচারেশন শিখতে হবে। দেখো এই যে দেখছো ফাইব্রাস প্রোটিন জলে অদাব্য, আর এটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন জলে দাব্য। যে কোনো ফাইব্রাস প্রোটিন গ্লোবিউলার প্রোটিনে ট্রান্সফার করা যায় পিএইচ চেঞ্জ করলে বা টেম্পারেচার চেঞ্জ করলে। যেমন আমি বলি, কাঁচা ডিম জলে গুলে যাচ্ছে, মানে সরি গ্লোবিউলার থেকে ফাইব্রাসে ট্রান্সফার করা যায়। কাঁচা ডিম জলে গুলে যাচ্ছে মানে গ্লোবিউলার প্রোটিন, তাই তো? ডিমকে সিদ্ধ করলে মানে টেম্পারেচার দিলে আর কিন্তু জলে গুলবে না, সিদ্ধ ডিম আর জলে গলে না, ফাইব্রাস প্রোটিনে ট্রান্সফার হচ্ছে। কারণ গ্লোবিউলার ফাইব্রাসে ট্রান্সফার হচ্ছে মানে কি, গ্লোবিউলারে তার মানে ক ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার ছিল, দু ধরনের, আলফা হেলিক্স বিটা প্লিটেড মিশিয়ে ছিল। আর ফাইব্রাসে ট্রান্সফার হচ্ছে মানে এক ধরনের স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ভালো করে ভাবো, অ্যাকচুয়ালি গ্লোবিউলার থেকে যদি ফাইব্রাস প্রোটিন হয়, কি গঠনের চেঞ্জ হচ্ছে? টারসিয়ারি গঠনও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেকেন্ডারি গঠনও চেঞ্জ হচ্ছে, প্রাইমারি গঠনও চেঞ্জ হয় না। তাহলে পরীক্ষায় পড়তে পারে
প্রোটিনের ডিনেচারেশনে কোন গঠনের পরিবর্তন হয় না? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কোনোটিই নয়। প্রাইমারি গঠনের চেঞ্জ হয় না। কোনটার চেঞ্জ হয়? সেকেন্ডারি আর টার্সিয়ারি গঠনের চেঞ্জ হয়। প্রোটিনের ডিনেচারেশন কিসের প্রভাবে হয়? পিএইচ এর প্রভাবে, উষ্ণতার প্রভাবে। আরও একটা লিখে দিলে সেটা অ্যান্সার হবে, মানে হয় না যদি বলে, মানে কিসের প্রভাবে ডিনেচারেশন হয় বুঝতে পারছো? ডিনেচারেশন মানে প্রোটিনের ধর্মের পরিবর্তন ঘটছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন বলে। দেখো পুরো মোটামুটি প্রোটিন ব্যাপারটা বুঝতে পারলে মোটামুটি, তাই না? এখন ব্যাপার হচ্ছে তুমি আরও ভিতরে ঢুকতে হবে। প্রোটিনের যে মনোমার অ্যামাইনো অ্যাসিড, যেটা জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিডটা কী আর সেটা কীভাবেই বা জোরে তবে এই প্রোটিনগুলো এই মালার মতো হচ্ছে, সেটা আমাকে শিখতে হবে, হ্যাঁ কি না? তাহলে সেটা আমাকে শিখতে গেলে আসতে হবে অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার দেখো, অ্যামিনো গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে, একটা এইচ একটা জেড, এটাকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলছি। আলফা অ্যামিনো অ্যাসিড কেন? অ্যাসিড গ্রুপ, ঠিক আছে, তার আলফা পজিশনে NH2 আছে, এই জন্য আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রাকচার। একটা কথা বলি শুনে নাও, অ্যামাইনো অ্যাসিডের এই যে জেড, এই জেডটা চেঞ্জ হলে অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হয়। জেডটা যদি এইচ হয় সব সেম, জেডটা এইচ হলে তার নাম গ্লাইসিন, জেডটা যদি CH3 হয় তার নাম অ্যালানিন, জেডটা যদি CH3 হয় তার নাম ভ্যালিন, জেডটা যদি CH2 বেনজিন হয় ফিনাইল অ্যালানিন, জেডটা যদি CH2CH হয় অ্যাসপার্টিক অ্যাসিড, জেডটা যদি CH2 NH2 হয় তার নাম লাইসিন। এতগুলো অ্যামাইনো অ্যাসিড আরও আছে। এখন দেখো অ্যামাইনো অ্যাসিডে একটা অ্যামিনো গ্রুপ একটা CH গ্রুপ, ওই জন্য একটা প্রসম। কিন্তু অ্যাসপার্টিক অ্যাসিড কিন্তু প্রসম নয়, কারণ এই জেডের মধ্যেই আবার দেখো CH আছে। একে তো একটা CH, আবার জেডের মধ্যে যদি CH হয় তাহলে CH সংখ্যা বেড়ে যাচ্ছে। CH তো অ্যাসিড গ্রুপ, তার মানে এটাকে আম্লিক অ্যামিনো অ্যাসিড বলবো। আবার জেডটার মধ্যে দেখো এইটা যদি থাকে NH2 আসছে, একে তো একটা NH2 ছিল, আবার জেডের মধ্যে যদি NH2 হয়, দুটো NH2 গ্রুপ আছে, ওটাকে এই জন্য ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বলবো। তাহলে অ্যামাইনো অ্যাসিড আবার হয় প্রসম অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব প্রসম অ্যামাইনো অ্যাসিড, আম্লিক অ্যামাইনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল ব্যাপারটা? খুব সুন্দর বুঝতে পারলে। আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড দেখো, এই যে N এর লোন পেয়ারটা আছে, এ কি করে এই CH এর H প্লাসটাকে তুলে নেয়, নিলে NH2টা হয়ে যায় NH3 প্লাস, আর CHটা হয়ে যায় CH মাইনাস। এটাও প্রসম। দেখো প্রসম কেন বলছি এটাকে বলো, একটা প্লাস একটা মাইনাস মানে নিউট্রালি, তো প্রসম অ্যামিনো অ্যাসিড প্রসম ফর্মেই আছে। এই প্লাস মাইনাস ফর্মে থাকলে এটাকে বলে জুইটার আয়ন। কি বলা হয়? জুইটার আয়ন। তোমার পরীক্ষায় বলতে পারে নিচের কোনটি অ্যালানিনের জুইটার আয়ন বলে অপশান দিবে। আরে অ্যালানিন মানে তো শুধু এখানে শুধু CH3 বসিয়ে দেবে, সেটা অ্যালানিনের জুইটার আয়ন। যদি বলে ভ্যালিনের জুইটার আয়ন কোনটা, এখানে শুধু এইটা বসিয়ে দেবে, ভ্যালিনের জুইটার আয়ন, ঠিক আছে? এইবার একটা কথা বলছি শোনো, দু রকম চার্জ আছে। এখন তুমি অ্যাসিড দিয়েছো মানে H প্লাস, pH তার মানে 7 কম, বুঝতেই পারছো, মাইনাস আছে মানে H প্লাস দিলে এই H প্লাসটাকে নিয়ে নেবে, নিলেই হয়ে যাচ্ছে CH। খুব ভালো কথা। ক্ষার দিয়েছো বেশ, pH 7 থেকে বেশি, OH মাইনাস সঙ্গে সঙ্গে এখান থেকে একটা H প্লাসকে নিয়ে নেবে, নিলে এটা NH2 হয়ে যাবে। খুব ভালো কথা। তাহলে দেখো অ্যাসিড দিলে অ্যামাইনো অ্যাসিডটা এই ফর্মে থাকছে, বেস দিলে এই ফর্মে থাকছে। এখান থেকে কোশ্চেন কিরকম পড়বে, অ্যাসিড মাধ্যমে অ্যালানিনের গঠন আঁকো, তখন এইটা আঁকবে না, এইটা আঁকবে, শুধু জেডের জায়গায় করবে CH3। ক্ষার মাধ্যমে অ্যালানিনের গঠন আঁকো, তখন কি করবে, এইটা আঁকবে, শুধু জেডের জায়গায় CH3। প্রসম মাধ্যমে অ্যালানিনের গঠন আঁকো, এইটা করবে, শুধু অ্যালানিনের জেডের জায়গায় CH3। বোঝা গেল? মানে অপশন তো দেবে তোমাকে, জুইটার বুঝতে পারছো, এরকম অপশন দেবে, এরকম প্রশ্ন থাকে আর কি। আর কঠিন অবস্থায় সবসময় জুইটার আয়ন ফর্মেই থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা pH 7 থেকে কম মানে আম্লিক করছো, এটা ক্ষারীয় করছো, এটা তার নাকি প্রসম, তার মানে প্রায় 7। একটা কথা বলি, প্রসম মানে আমরা বলি 7-এর সমান, তাই তো? অ্যাকচুয়ালি বিশুদ্ধ জলের ক্ষেত্রে প্রসম মানে 7, 7-এর কম মানে অ্যাসিড, 7-এর বেশি মানে ক্ষার। কিন্তু অন্যান্য অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পুরো 7টা কিন্তু নিউট্রাল পয়েন্ট নয়, কারো 6.8টা নিউট্রাল পয়েন্ট হতে পারে, কারো 7.2টা নিউট্রাল পয়েন্ট হতে পারে, ঠিক আছে? পার্টিকুলার pH এর ভ্যালু থাকে, প্রত্যেকটা যৌগের পার্টিকুলার পয়েন্ট থাকে, 7-এর কাছাকাছি হয়। পুরো বিশুদ্ধ জল হলে সেটা 7, এই নয় যে এই ফর্মে আছে মানে পুরো pH 7, ঠিক আছে? প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন যে থাকে, জুইটার আয়ন এটা তো নিশ্চয়ই নিউট্রাল পয়েন্টে থাকে, pH-টা 7-এর কাছাকাছি একটা নির্দিষ্ট pH ভ্যালুতে থাকে,
সেই পিএইচ এর ভ্যালুটাকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। এই পয়েন্টে এই পিএইচ এর মানেই কিন্তু এই ফর্মে থাকে। তার কমে থাকলে পিএইচ এই ফর্মে চলে যায়, তার বেশিতে পিএইচে থাকলে এই ফর্মে চলে যায়। বুঝে গেল? যে পিএইচ এর মানে জুইটার আয়ন রূপে থাকে তাকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। বুঝতে পারলে কিরকম ধরনের প্রশ্ন আসবে? এখানে প্রশ্ন অনেক আসতে পারে। বলতে পারে গ্লাইসিনের জুইটার আয়নের গঠন কোনটি? বুঝতেই পারছো, এটা দেখাবে, শুধু জেডের জায়গায় এইচ করে দেবে, 4টে অপশন থাকবে এরকম ভাবে। বলতে পারে গ্লাইসিনের অ্যাসিড মাধ্যমে গঠন কেমন? এইটা না এইটা না এইটা, এইটা শুধু জেডের জায়গায় করে দেবে এইচ। দেখো আমরা সাধারণত বলি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, আলোক সক্রিয়। কেন? কারণ দেখো এটা কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বন? এর সঙ্গে দেখো 4টে গ্রুপ, 4টি আলাদা। কিন্তু গ্লাইসিন বাদে, গ্লাইসিন এইচ আছে মানে কি, এখানে যদি এইচ হয় তাহলে দুটো এইচ সেম হয়ে যাচ্ছে। গ্লাইসিন একমাত্র অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বাকি সবাই অপটিক্যালি অ্যাক্টিভ। পরীক্ষা আসতে পারে আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড কোনটি বলে 4টে অপশন দিতে পারে, গ্লাইসিন। বোঝা গেল? এই সব অ্যামাইনো অ্যাসিডের কথা বলছিলাম যারা ঝুড়ে ঝুড়ে প্রোটিন তৈরি করে। তো দেখবে না কিভাবে ঝুড়ে ঝুড়ে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরি করে। তার আগে বলতে হবে, জানতে হবে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কোনগুলো এসেন্সিয়াল আমাদের বডিতে লাগে। 10টা অ্যামাইনো অ্যাসিড আছে, 10খানা অ্যামাইনো অ্যাসিড শরীরে যদি না ঢোকে তোমার গল্প শেষ। ঠিক আছে? ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মেথিওনিন, ট্রিপ্টোফান, আর্জিনিন, হিস্টিডিন। এই 10টা অ্যামাইনো অ্যাসিড নেটে সার্চ করবে আজকে গিয়ে। ভুল বলছি কি ঠিক বলছি দেখে নেবে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে লাগবে। প্রোটিন ফর্মে ঢোকাও আর ফ্রি অ্যামাইনো অ্যাসিডই ঢোকাও, লাগবে 10টা। নাহলে তোমার সেলও ড্যামেজ আর অনেক রকম ব্যাপারও প্রবলেম। শুধু সেল নয়, একটা কথা বলি শুনে নাও। এখানে হঠাৎ করে এত সুন্দর অ্যামাইনো অ্যাসিড করতে করতে এই মেয়েটার ছবি দিলাম কেন? দেখতে পাচ্ছ? ডিপ্রেসড, ব্রেনে প্রেশার। শুধু কি প্রবলেম হলেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে মানে কি ডিপ্রেশন হবে নাকি? এমনিও হ্যাঁ ওটা তো হবেই, তাতে আরও অন্য আমাদের শরীরে সবসময় হরমোনাল চেঞ্জেসেও সবসময় ডিপ্রেশন হতে পারে। এটা কি জানো? যে কোনো উইদাউট রিজনেও হয়, হালকা অল্প রিজনেও হয়, বেশি রিজনেও হয়। শরীরে একটা কেমিক্যাল মেসেঞ্জারের চেঞ্জ হওয়া মানেই ডিপ্রেশন আসবে। তুমি এই যে ট্রিপ্টোফান বলছি, এই ট্রিপ্টোফান একটা অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিড কি করে জানো? আমাদের ব্রেনের সেল থেকে সেরোটোনিন হরমোনকে ক্ষরণ করাতে সাহায্য করে। এই সেরোটোনিন হরমোনকে বলা হয় হ্যাপি হরমোন। এই হরমোন যত ব্রেন থেকে ক্ষরণ হবে তত আমাদের হ্যাপি ফিলিংস আসবে। ওই জন্য এটাকে হ্যাপি হরমোন বলে। ঠিক আছে? হ্যাপি হরমোন স্ট্রেস হরমোনকে কাটিয়ে দেবে। স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল। আমরা যখন কোনো কিছু ছোটোখাটো ব্যাপারে প্রচুর টেনশন ফিল হয়, ভালো লাগে না, বিরক্তি লাগে, সেই সময় যদি সেরোটোনিন ব্রেন থেকে ক্ষরণ হয় একটু মুডটা খুব ভালো হয়ে যায়। তো তুমি ভাবছো মুড ভালো হওয়াটা মানে আমি অন্য ভাবছি বা টিভি দেখছি, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটার মাধ্যমেও সেরোটোনিন ক্ষরণ হতে পারে, বাই এক্সারসাইজও সেরোটোনিন ক্ষরণ হতে পারে। কিন্তু যা কিছু হচ্ছে শরীরের এই অ্যামাইনো অ্যাসিডটা গিয়ে ওই ব্রেনে ধাক্কা মারছে বলেই সেরোটোনিন হরমোনটা ক্ষরণ হচ্ছে। ঠিক আছে? তার মানে অ্যামাইনো অ্যাসিডগুলোর একটা প্রত্যেকটার এরকম কাজ আছে, যে কাজগুলো মারাত্মক কাজ। যদি তুমি শরীরে ট্রিপ্টোফান অ্যামাইনো অ্যাসিড না ঢোকে তাহলে তুমি ডিপ্রেশনে চলে যাবেই। বোঝা গেল ব্যাপারটা? এটা বাস্তব। এবার তুমি সেই ডিপ্রেশনকে কমানোর জন্য তুমি কানে হেডফোন দিয়ে 2 ঘন্টা এক্সারসাইজের করার মাধ্যমে আর্টিফিশিয়ালি তুমি ব্রেন থেকে সেরোটোনিন হরমোন ক্ষরণ করাতেই পারো। অনেকে সারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ করছে, তাদের ফ্যামিলি কন্ডিশান খারাপ, তবুও সে ভালো মুডে কী করে থাকছে? শুধুমাত্র ফিজিক্যালি আমি বা এক্সারসাইজ, মেন্টালি ধ্যান এগুলোর মাধ্যমেও হয় সেটা নিয়ে কথা নয়। কিন্তু শরীরের যে হরমোনাল কেমিক্যাল মেসেঞ্জার সেইগুলোর চেঞ্জেসগুলো ঠিকঠাক যদি থাকে বাই ফুড, বাই নিউট্রিশন, তাহলে কিন্তু আরও ভালো সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে? তো যাই হোক, এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু মারাত্মক ব্যাপার। অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে কীভাবে প্রোটিন তৈরি হয় সেটা দেখাতে হবে। দেখো আমি 3টে অ্যামাইনো অ্যাসিড জোড়া দেখাই প্রথম, তারপর তো অনেক জোড়া। 2টো অ্যামাইনো অ্যাসিড জুড়লে তাকে বলে ডাইপেপটাইড, 3টে অ্যামাইনো অ্যাসিড জুড়লে তাকে বলে ট্রাইপেপটাইড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়লে তাকে বলে পলিপেপটাইড, আরও অনেক জুড়লে তাকে বলে প্রোটিন। জোড়াটা তাকে দেখতে হবে, হ্যাঁ কি না? দেখো জোড়াটা দেখো, গ্লাইসিনে গেছি, অ্যালানিনে গেছি, ভ্যালিনে গেছি। ভুল করো না যেন, গ্লাইসিন, এই তো গ্লাইসিন,
এইটাই স্ট্রাকচার নিয়ে গেছি, শুধু জেডের জায়গায় এইচ করে দিয়েছি, দেখো এবার জেডের জায়গায় এইচ করে দিয়েছি, মানে এইচটা এর সঙ্গে জুড়ে দিয়েছি। অ্যালানিনে সিএইচসি থাকে আর ভ্যালিনে সিএইচসি থাকে। ভালো করে লক্ষ্য করো, তিনটে অ্যামাইনো অ্যাসিড নিয়েছি তো, জল বেরিয়ে গেছে দেখো মাঝখান থেকে, বেরিয়ে গেছে। এখান থেকে জল বেরোলে এখানে একটা বন্ড হচ্ছে, এই এখান থেকে জল বেরোলে এখানে একটা বন্ড হচ্ছে, এই দেখো বন্ড, ওই এই বন্ডটার নাম পেপটাইড বন্ড। এটা অ্যামাইড বন্ড, সিওএনএইচ, এটাও পরীক্ষায় প্রচুর আসে। নিচের কোনটি অ্যামাইড পেপটাইড বন্ধন বলে অ্যামাইড বন্ধন, এস্টার বন্ধন, হাইড্রক্সাইড বন্ধন, অ্যান্সার হবে অ্যামাইড বন্ধন। বা সংকেত হিসাবে দিতে পারে নিচের কোনটি পেপটাইড বন্ড, এইটা সিওএনএইচ, এরকম ভাবে চারটে অপশন দিতে পারে, সিসি বন্ড, মানে চারটে অপশন, অ্যান্সার হবে সিওএনএইচ বন্ড। এই বন্ডটাকে বলে পেপটাইড বন্ড, যেখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, জুড়ে যাচ্ছে। দেখো এইভাবে জোরে কিন্তু দেখো তিনটে অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেছে, ট্রাইপেপটাইড। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ওই জন্য এর নাম গ্লাই অ্যালাভ্যাল ট্রাইপেপটাইড। বোঝা গেল ব্যাপারটা? পেপটাইড বন্ড তৈরি হয়েছে। এরকম তিনটে জুড়েছে, এরকম কত জুড়তে পারে? চারটে, পাঁচটা, ছটা, অনেকগুলো। এই অ্যামাইনো অ্যাসিড যে জুড়ছে, মাঝখানে পেপটাইড বন্ড হচ্ছে, কিন্তু মনে রাখবে একদম বাম দিকে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে তার NH2 গ্রুপটা ফ্রি থাকবে, ওই জন্য গ্লাইসিনকে বলা হয় এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। আর একদম ডান দিকে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকবে তার COOHটা ফ্রি থাকবে, মুক্ত, ওই জন্য এটাকে বলে সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। যদি 25খানা অ্যামাইনো অ্যাসিড জোড়ে একদম বাম দিকে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে তার NH2টা ফ্রি থাকবে, আর একদম ডান দিকে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে তার COOH ফ্রি থাকবে। তুমি বলবে ঘুরিয়ে দিলে, আরে ঘুরিয়ে দিলে প্রোটিন চেঞ্জ হয়ে যাবে, সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে। তুমি ভাবছো কি গ্লাই অ্যালা ভ্যাল এক ধরনের প্রোটিন, তুমি যদি অ্যালা গ্লাই ভ্যাল করো আরেক ধরনের প্রোটিন, সিকোয়েন্স চেঞ্জ হলেই তো প্রোটিন চেঞ্জ হয়ে যাবে, প্রাইমারি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? যেটা ওই ব্লাড সেল দিয়ে দেখালাম, হ্যাঁ কি না? তো এইভাবে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হচ্ছে। প্রোটিন মোটামুটি বলে দিয়েছি। প্রোটিন থেকে দেখো একটা কথা বলি, এনজাইমটা সিলেবাস আছে, একটু দেখে নিও। এনজাইমও এক ধরনের প্রোটিন, জৈব অনুঘটক। এনজাইমগুলো দেখো কিভাবে কাজ করে। এনজাইমগুলো একটা কম্পাউন্ডের মধ্যে দিলে সেটা অন্য কম্পাউন্ডে ট্রান্সফার হয়ে যায়। এইগুলো একটু পড়তে হবে যে কোন এনজাইম কিসে দিলে কিসে পরিণত হয়। স্ট্রেপ্টোকাইনেসটা পড়ে নেবে ভালো করে, হার্ট অ্যাটাক প্রতিরোধে ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এনজাইম প্রোটিন ধর্মী জেনে রাখবে, আর কোন এনজাইম কিসে দিলে কি কাজ করে। আর এনজাইম নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, ঠিক আছে? নর্মাল ক্লাস 10 লেভেলের পড়া পড়লেই হবে, 11-12 পড়া পড়তে হবে না। এনজাইমটার কথা বলছি। নিউক্লিক অ্যাসিড সিলেবাসে আছে। নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ আরএনএ সবাই জানো, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএ এর গঠনটা এইটা দেখো, ভালো করে দেখতে পাচ্ছ কিনা। একটা কথা শুন, নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। আমি যেভাবে বললাম প্রোটিনের মনোমার কি? অ্যামাইনো অ্যাসিড, এটাও করতে পারে। প্রোটিনের মনোমার কি? অ্যামাইনো অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড সবাই বলবে নিউক্লিক অ্যাসিড, দাঁড়িয়ে বলবে ভাই অ্যামাইনো অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডের মনোমার কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কোনটা নিউক্লিওটাইড জানো? দেখাচ্ছি দেখো, একটা নিউক্লিওটাইড পুরো দেখাচ্ছি দেখো, এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? পরের নিউক্লিওটাইডটা দেখাবো। পরের নিউক্লিওটাইডটা এইটা, এইটা পরের নিউক্লিওটাইড, এটা পরের নিউক্লিওটাইড এইটা। তারপরে নিউক্লিওটাইডটা দেখাবো, তারপরে নিউক্লিওটাইড এইটা, এইটা, তারপরটা এইটা। চারটে নিউক্লিওটাইড এখানে দেখানো হয়েছে। মানে কি, এটা চারটে জুড়ে হয়েছে এরকম পর পর, মানে এইটা 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 আবার ওর উপর এইটা 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 এরকম সিকোয়েন্সেই জুড়েছে পর পর। নিউক্লিওটাইড সেটা নিউক্লিওসাইড আর ফসফেট নিয়ে গঠিত। ফসফেটটা কোনটাই দেখো, PO4 3- এই জায়গাটা আছে। নিউক্লিওসাইড আবার কি? তার মধ্যে নাইট্রোজেন বেস থাকবে আর সুগার থাকবে। দেখো ডিএনএ হলে সুগারটা ডিঅক্সিরাইবোজ, আর আরএনএ হলে রাইবোজ। আমি এটা ডিএনএর ছবি দেখিয়েছি, মানে ডিঅক্সিরাইবোজ সুগার, এইটা ডিঅক্সিরাইবোজ সুগার। আরএনএতে হলে এই গঠনটাই দেখো, এইটা হতো। এখানে অ্যাকচুয়ালি এখানে OH আছে, তার এই NH এর সঙ্গে জুড়ে গিয়ে জল বেরিয়ে গেছে বলে তাই এটা ডিঅক্সিরাইবোজ। রাইবোজ হলে এরকম ছবি হতো, যে একটু গঠন কাঠামো সামান্য চেঞ্জ আছে, ঠিক আছে? তো এই ব্যাপার। তো এটা ডিঅক্সিরাইবোজ, আরএনএ হলে শুধু রাইবোজ থাকবে। এই দুটো শুধু চেঞ্জ হতে পারে, আমি ডিএনএ দিয়ে দেখাচ্ছি। আর নাইট্রোজেন বেসের দুটো ভাগ, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে সাইটোসিন থাইমিন ইউরাসিল।
এবার দেখো এই দুটো খুব ইম্পর্টেন্ট, থাইমিন আর ইউরাসিল। থাইমিনটা ডিএনএ থাকে আর ইউরাসিলটা আরএনএ থাকে। এটা কোটি কোটি বার পরীক্ষায় পড়েছে। ডিএনএতে কোন নাইট্রোজেন বেস আছে কিন্তু আরএনএতে নেই বলে অপশন, থাইমিন। আর আরএনএতে আছে, ডিএনএতে নেই, ইউরাসিল। প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিউক্লিওসাইডে আর নিউক্লিওটাইডের মধ্যে ডিফারেন্স করা হয় কোন গ্রুপের দ্বারা? কার্বনেট, ফসফেট, নাইট্রেট। ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ নিউক্লিওসাইডের মধ্যে নেই। নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট জুড়লে তবে সেটা নিউক্লিওটাইড হয়। দেখো নিউক্লিওসাইড মানে কোনটা জানো? এই যে একটা, এটা নিউক্লিওটাইড, একটা এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, আবার এটা পরপর জুড়ছে। এই নিউক্লিওটাইডের মধ্যে এই ফসফেটটা বাদ দিলে, শুধু ফসফেটটা বাদ দিলে, এইটা মিলিয়ে এটাকে বলছে নিউক্লিওসাইড। সেম এটাকে মিলিয়ে বলছে নিউক্লিওসাইড, এই ফসফেটটা বাদ দিয়ে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, সুগারটা কোনটা? এটা সুগার, এই যে সুগারটা বলছি, ডিঅক্সিরাইবোজ সুগার। এই সুগারটা হচ্ছে এইটা, ঠিক আছে। ফসফেটটা এইটা। আর বেসগুলো, এই তো বেসগুলো এইটা। এটা কি বেস লেখা আছে? এটা কি লেখা আছে? এটা গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন। এটা লিখেছি বলে কেটে গেছে, থাইমিন লেখা আছে, থাইমিন। সুগারের কোনো স্ট্রাকচার লাগবে না, এই বেসের কোনো স্ট্রাকচার লাগবে না, শুধু কনসেপ্ট নাও, এমসিকিউ প্রশ্ন, তোমার স্ট্রাকচার আঁকতে দেবে না, চিন্তার কোনো কারণ নেই, স্ট্রাকচার আমি লাগে না। শুধু একটু বোঝো যে আমি একটা কথা বলি, শুনে না। আমি যদি বলি এর নাম কি? ডিঅক্সিরাইবোজ। আচ্ছা ওর থেকে দেখাচ্ছে অ্যাডেনিন। কই অ্যাডেনিন? এইটা, এটা ডিঅক্সিরাইবোজ, এটার নাম কি? অ্যাডেনিন। এই অ্যাডেনিন আর ডিঅক্সিরাইবোজ মিলিয়ে কি বলছি? নিউক্লিওসাইড, যার নাম কি হবে জানো? ডিঅক্সি অ্যাডেনোসিন। কি নাম বললাম? ডিঅক্সি অ্যাডেনোসিন। এই দুটো মিলিয়ে নাম, মানে নিউক্লিওসাইডটার নাম। তার সঙ্গে ফসফেট জুড়লে, এইটা যদি জোড়ো, মানে এটা গোটানোর নাম হচ্ছে ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, এটার নাম। আরএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি কথাটা হবে না, আরএনএ তো রাইবোজ সুগার থাকে, তখন শুধু হবে অ্যাডেনোসিন মনোফসফেট, ডিঅক্সি কথাটা থাকবে না। বোঝা গেল ব্যাপারটা? গুয়ানোসিন মনোফসফেট। আর নিউক্লিওসাইড বললে ফসফেটটা বলবে না, শুধু অ্যাডেনোসিন, গুয়ানোসিন, কারণ নিউক্লিওসাইড হচ্ছে ফসফেট বাদ। তাহলে এটা হচ্ছে ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, নামগুলো বলছি। আবার অনেকে জানো এই যে বলছি ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট বা অ্যাডেনোসিন মনোফসফেট, যেটা এএমপি বলে, এএমপি, তাই তো, অ্যাডেনোসিন মনোফসফেট। তোমরা জানো নিশ্চয়ই অ্যাডেনোসিন ডাইফসফেট হয়, অ্যাডেনোসিন ট্রাইফসফেট হয়। শুধু ডাইফসফেট মানে দুটো ফসফেট চলে আসবে, ট্রাইফসফেট মানে তিনটে ফসফেট, মানে এখানে যেমন একটা ফসফেট আছে, এর পাশে আবার একটা ফসফেট, আবার একটা ফসফেট চলে, ট্রাইফসফেট হয়ে যাবে, এডিপি এটিপি। সেগুলো পরের কথা। এবার আমি একটা কথা বলি, শুনে নাও। এটা ওয়ান পেন, দাও ব্ল্যাক নিতে হবে, বোঝাতে পারবো। এটা ওয়ান, 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 1 2 3, এটা 4, এই কার্বনটা দেখো 5, বুঝতে পারছো? এটা 5 নম্বর কার্বন। আবার এইটার 1, এটা 2, এটা 3, এটা 4। ভালো করে দেখো, এর 5-এর কার্বন আর এর 3-এর কার্বনের মাঝখানে ফসফেট গ্রুপটা আছে। এটা 5 ড্যাশ বা 3 ড্যাশ বলে, ঠিক আছে। মানে 3 ড্যাশ আর 5 ড্যাশের মাঝখানে ফসফেট গ্রুপ থাকে, এটা বলে ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ডটা কোথায় থাকে? 3 ড্যাশ আর 5 ড্যাশের মাঝ বরাবর। আর সমস্ত বেসগুলো কোথায় থাকে? 1 ড্যাশ কার্বন। দেখো প্রত্যেকটা 1 ড্যাশ কার্বনে বেসগুলো আছে। এই শর্ট কোশ্চেন আছে যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে বেসগুলি কত নম্বর কার্বনে থাকে, 4টে অপশন। ফসফোডাইএস্টার বন্ডটা কোন কার্বন আর কোন কার্বনের মাঝখানে থাকে, এরকম ধরনের কোশ্চেন থাকবে, ঠিক আছে। একদম মানে স্ট্রাকচার রিলেটেড এত বেশি কিছু থাকে না, বেসিক জিনিসটা কিন্তু থাকে। আর এটার ডিফারেন্সটা কি? এখানেও দেখো একটা কথা বলি, এখানে পড়ে নেবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ এর কাজ, আরএনএ এর কাজ পড়ে নেবে। ডিএনএ আরএনএ এটা অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ এটাকে বলে প্রাইমারি স্ট্রাকচার। সিকোয়েন্সটাই তো দেখাচ্ছি পরপর। মানে এখানে কি হলো? থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন। একটু যদি এটা চেঞ্জ করো, আগে সাইটোসিন পরে থিয়ানিন দিলে তোমার ডিএনএ চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য এটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মানে কি? ডিএনএ চেঞ্জ হয় না, ডিএনএ চেঞ্জ মানে ডিএনএর ওই এই যে বেসগুলোর সিকোয়েন্স চেঞ্জ হলে ডিএনএ চেঞ্জ হবে, এটাকে বলে প্রাইমারি স্ট্রাকচার। আর সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে আলাদা ব্যাপার, সেটা দ্বিতন্ত্রী গঠন ডিএনএ, আর আরএনএর একতন্ত্রী গঠন যেটা বায়োলজিতে থাকে, সেকেন্ডারি গঠন। ওটা বিভিন্ন ধরনের এদিক ওদিক কি আছে না আছে, কার সঙ্গে কোন বন্ড, এইসব নিয়ে আলোচনা আছে। মেন সিকোয়েন্সটা প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে এইটা, ঠিক আছে।
তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা পড়ে নেবে, ডিএনএ এর কাজ, আরএনএ এর কাজ পড়ে নেবে একটু ভালো করে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? আর কিছু এই মুহূর্তে মনে পড়ছে না মানে আর কোশ্চেন নেই, ঠিক আছে? এই যা আছে এইগুলো পড়লেই কিন্তু যথেষ্ট। নিউক্লিক অ্যাসিড, পেপটাইড বন্ড, যেটা অ্যামাইড বন্ড বলছি, অ্যামাইনো অ্যাসিডগুলোর নামগুলো একটু মনে রাখবে। তারপরে প্রোটিনের সব কটা গঠন, এই কটা পড়ে নিলে কিন্তু কাজ শেষ। এবারে বইয়ে দেখবে হরমোন আছে, লিপিড আছে, ওগুলো থেকে কোশ্চেন আসে না। যদি তুমি পড়তে চাও হরমোন, লিপিড কি নেচারের, হরমোন অবশ্য অনেক রকমের হয়, তো কোনোটা প্রোটিন, কোনোটা স্টেরয়েড, কোন হরমোন কোন নেচারের একটু পড়ে নেবে। কেমিস্ট্রিতে এগুলোই লাগবে, কাজ তো বায়োলজিক্যাল ব্যাপার, বায়োলজির পড়ার নাম আসতে পারে। ভিটামিন আছে, যেমন আমি বললাম এনজাইমটা আসে প্রোটিন ধর্মী পড়ে নিলে, সেরকম লিপিড কী ধর্মী, তাতে কোন ফাংশনাল গ্রুপ থাকে আর কোনটার নেচার কি, এই এছাড়া তাও লাগবে না। মেন লাগবে চ্যাপ্টারে কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, যদি পরে এনজাইম একটুখানি বলে দিয়েছি, আর কোনো কিছু নেই। টোটাল কার্বোহাইড্রেট কেন, টোটাল জীবজন্তু, বায়োমলিকুলস চ্যাপ্টার শেষ। এরকম ধরনের যদি ক্লাস পেতে চাও, ভালো যদি লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।